হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে এবিটিএ টেস্ট পাওয়ারের 92 পেজের 2 দাগের শূন্যস্থান পূরণ ও 3 দাগের সত্য মিথ্যাগুলি করে দেওয়া হয়েছে। 2 দাগ শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ। দেখো এখানে দেওয়া আছে সরল সুদের হার R%, n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধন কত হবে নির্ণয় করতে হবে। দেখো এখানে মূলধন চেয়েছে, তাহলে ধরি মূলধন সমান হচ্ছে x টাকা। এবার দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা জানি কি সূত্র, সুদ সমান কি সূত্র, সুদ সমান হচ্ছে আসল গুণিত সময় গুণিত সরল সুদের হার, সরল সুদের হার বাই 100। সরল সুদ ইজিক্যাল টু আসল গুণিত সময় গুণিত সরল সুদের হার বাই 100। এখানে সুদ কত দেওয়া আছে PNR/25, তাহলে এখানে লিখবে PNR/25 ইজিক্যাল টু আসলকে x ধরা হয়েছে, তাহলে x লিখবে। আর সময় হচ্ছে কত, সময় দেওয়া আছে n বছর, তাহলে n লিখবে। সরল সুদের হার এটা R% দেওয়া আছে, তাহলে R/100। এবার দেখো উভয় পক্ষকে NR দ্বারা ভাগ করলে, দেখো এখানে NR আছে, এখানেও NR, তাহলে উভয় পক্ষকে যদি NR দ্বারা ভাগ করা হয় তাহলে এই NR আর এই NR উঠে যাবে, তাহলে কত হবে P/25 ইজিক্যাল টু x/100। এখানে মূলধন কত চেয়েছে, তাহলে মূলধন হচ্ছে x, x এর মান নির্ণয় করবে, তাহলে 25x ইজিক্যাল টু 100p হবে, বা x সমান কত হবে 100p/25। এটা কাটে করে 25 4 100, তাহলে x সমান কত হচ্ছে 4p। তাহলে মূলধনের পরিমাণ কত হচ্ছে 4p টাকা, তাহলে উত্তর হবে 4p টাকা। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ। এখানে তোমরা মূলধনকে ধরে নেবে x টাকা। আমরা জানি সরল সুদ সমান কি সূত্র, আসল গুণিত সময় গুণিত সরল সুদের হার বাই 100। এখানে সুদ কত দেওয়া আছে PNR/25, তাহলে এখানে লিখবে PNR/25 ইজিক্যাল টু আসল হচ্ছে x ধরা হয়েছে, আসলকে x লিখবে, গুণিত সময় হচ্ছে দেখো n বছর, তো সময়ের জায়গায় কত n লিখবে, আর সরল সুদের হার কত দেওয়া আছে R%, তাহলে R/100। এখান থেকে তোমরা x সমান কত নির্ণয় করবে, মূলধনের পরিমাণ চেয়েছে অর্থাৎ x এর মান, তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে 4p, তাহলে মূলধন কত হচ্ছে 4p টাকা। এর পরের কোয়েশ্চেন ax² + bx + c সমান 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a + c সমান ড্যাশ হবে। দেখো এখানে সমীকরণটা দেওয়া আছে ax² + bx + c সমান 0 আর a নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় অনন্যক, তাহলে ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কত হবে তার অনন্যক 1/α, এবং দেওয়া আছে বিপরীত চিহ্নযুক্ত, তাহলে অপর বীজ কত হবে, অপর বীজ হবে এর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে -1/α হবে। আলফার অনন্যক হচ্ছে 1/α, কিন্তু দেওয়া আছে বিপরীত চিহ্নযুক্ত, দেখো এটা প্লাস, তাহলে এটা মাইনাস হবে, তাহলে একটি বীজ আলফা অপর বীজ কত -1/α। এবার দেখো আমরা জানি বীজদ্বয়ের গুণফলের কি সূত্র, এখানে আলফা ইন্টু কত হবে -1/α, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কি সূত্র হবে এখানে C/A, তাহলে এখানে আলফা আলফা কেটে যাবে, এরপর তোমার কোনাকুনি গুণ করবে, তাহলে C সমান কত হচ্ছে -A, এটা সমান চিহ্ন বাম দিকে নিয়ে আসবে, তাহলে C + A সমান 0, অর্থাৎ A + C সমান কত হচ্ছে 0, তাহলে A + C সমান কত হবে 0 হবে। দেখো ax² + bx + c সমান 0 সমীকরণের একটি বীজ যদি আলফা হয় অপর বীজ কত হবে -1/α, কারণ বীজদ্বয় অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে একটি বীজ যদি আলফা হয় তার অপর বীজ তার অনন্যক মানে 1/α, কিন্তু দেওয়া আছে বিপরীত চিহ্নযুক্ত,
দেখো এটা প্লাস আলফা, তাহলে এটা মাইনাস ওয়ান বাই আলফা হবে। এবার দেখো বীজদ্বয়ের গুণফলের কি সূত্র? সি বাই এ। এখানে বীজদ্বয়ের গুণফল কত হবে? আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা হবে। বীজদ্বয়ের গুণফল সি বাই এ। এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান ইজিক্যাল টু সি বাই এ। তাহলে সি সমান মাইনাস এ। এবার মাইনাসের সমান চিহ্ন বাম দিকে নিয়ে আসবে, তাহলে এ প্লাস সি সমান কত হচ্ছে? 0। এরপর ওয়াই মাইনাস জেড ভেরিজেল 1/x, জেড মাইনাস এক্স ভেরিজেল 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভেরিজেল 1/z হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হবে ড্যাশ। দেখো দেওয়া আছে ওয়াই মাইনাস জেড ভেরিজেল 1/x, তাহলে ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু কত হবে? একটা ধ্রুবক পদ নিয়ে আসবে k1/x। এখানে k1 সমান হচ্ছে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। এখান থেকে তোমরা k1 সমান কত নির্ণয় করবে? তাহলে k1 সমান কত হবে? এটা কোণাকুণি গুণ করবে, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড হবে, মাইনাস এক্স জেড। এটা তোমরা 1 নম্বর দিয়ে দিবে। এরপর দেখো জেড মাইনাস এক্স ভেরিজেল 1/y দেওয়া আছে, তাহলে জেড মাইনাস এক্স ভেরিজেল 1/y বা জেড মাইনাস এক্স ইজিক্যাল টু k2/y। একইরকমভাবে k2 সমান কী হবে? ভেদ ধ্রুবক। এখান থেকে তোমরা k2 সমান কত নির্ণয় করবে? তাহলে k2 সমান কত হবে? একের মধ্যে কোণাকুণি গুণ করবে yz মাইনাস xy। এটা তোমার 2 নম্বর দিয়ে দিবে, এটা 2 নম্বর। এরপর দেখো এক্স মাইনাস ওয়াই ভেরিজেল 1/z দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ভেরিজেল 1/z বা এক্স মাইনাস ওয়াই সমান k3/z লিখতে পারি। এখানে k3টা হচ্ছে ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে তোমরা k3 কত নির্ণয় করবে? k3 কত হবে? কোণাকুণি গুণ করবে xz মাইনাস yz। এটা তোমরা 3 নম্বর দিয়ে দিবে। এখানে দেখো ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত চেয়েছে, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান কত হবে নির্ণয় করবে? তাহলে k1 প্লাস k2 প্লাস k3, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। k1 এর মান কত? xy মাইনাস xz, তাহলে xy মাইনাস xz প্লাস k2 মান হচ্ছে yz মাইনাস xy, তাহলে এখানে লিখবে yz মাইনাস xy প্লাস k3 xz মাইনাস yz, তাহলে প্লাস xz মাইনাস yz। এখানে দেখো xy প্লাস xy মাইনাস y কেটে যাবে, মাইনাস xz প্লাস xz yz প্লাস yz মাইনাস yz কত হচ্ছে? তাহলে 0। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হচ্ছে? 0। তাহলে উত্তর হবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? 0। এখানে দেখো ওয়াই মাইনাস জেড ভেরিজেল 1/x, তাহলে ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু k1/x লিখতে পারি। k1 হচ্ছে ভেদ ধ্রুবক। এখান থেকে তোমরা k1 সমান কত নির্ণয় করবে? xy মাইনাস xz। এটা 1 নম্বর দিয়ে দিবে। দেখো জেড মাইনাস এক্স ভেরিজেল 1/y, তাহলে জেড মাইনাস এক্স ইজিক্যাল টু k2/y লিখতে পারি। k2 সমান হচ্ছে ভেদ ধ্রুবক। এখান থেকে তোমরা k2 কত নির্ণয় করবে? yz মাইনাস xy। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিবে। তারপর দেখো x মাইনাস ওয়াই ভেরিজেল 1/z, তাহলে x মাইনাস ওয়াই সমান k3/z লিখতে পারি। k3 হচ্ছে ভেদ ধ্রুবক। এখান থেকে তোমরা k3 কত নির্ণয় করবে? xz মাইনাস yz। উত্তর চেয়েছে ভেদ ধ্রুবক তিনটির যোগফল অর্থাৎ সমষ্টি, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান কত হবে? k1 এর মান কত? xy মাইনাস xz, xy মাইনাস xz লিখবে প্লাস k2 মান হচ্ছে yz মাইনাস xy, তাহলে yz মাইনাস xy প্লাস k3 xz মাইনাস yz, xz মাইনাস yz। এখানে দেখো সবগুলো কাটাকাটি হয়ে যাবে, কত? 0। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হচ্ছে? 0। উত্তর হবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। এর পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক। দেখো দুটো বৃত্ত পরস্পরকে বহিঃভাবে স্পর্শ করেছে, তাহলে ছবিটা প্রথমে এঁকে নেবে। দুটি বৃত্ত, দেখো পি কেন্দ্রীয় আর কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পর এ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক হবে। এ বিন্দুতে সাধারণ স্পর্শক mn mn। দেখো পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে
বহিস্থভাবে এ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ বিন্দুতে সাধারণ স্পর্শক mn। এখানে দেখো স্পর্শকটি হলো ড্যাশ সাধারণ স্পর্শক, উত্তর হবে তির্যক সাধারণ স্পর্শ। বৃত্ত দুটি এক পাশে অবস্থিত হলে সরল সাধারণ স্পর্শক হয়, কিন্তু স্পর্শকের দুপাশে বৃত্ত দুটি অবস্থিত হয়, এটা কি হবে? তির্যক সাধারণ স্পর্শক। তাহলে উত্তর হবে তির্যক। সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত অবস্থিত হলে সেই স্পর্শকটি হয় সরল সাধারণ স্পর্শক, আর সাধারণ স্পর্শকের দুপাশে যদি বৃত্ত দুটি অবস্থিত হয় তাহলে সেটা হবে তির্যক সাধারণ স্পর্শক। এক্ষেত্রে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দুপাশে অবস্থিত, অর্থাৎ বিপরীত দিকে অবস্থিত, সেজন্য কি হবে? তির্যক সাধারণ স্পর্শক। এরপর একটি বৃত্তস্থ সমান্তরিক ড্যাশ হবে। দেখো একটি বৃত্তস্থ সমান্তরিক আয়তক্ষেত্র হবে, উত্তর হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। তোমাদের টেক্সট বইয়ে একটা এক্সট্রা উপাদ্য আছে, বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। এখানে দেখো ABCD একটি বৃত্তস্থ সমান্তরিক, প্রমাণ করতে হবে ABCD একটি আয়তক্ষেত্র। দেখো প্রমাণ কি দেওয়া আছে, ABCD একটি সমান্তরিক, সমান্তরিকে বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে কোণ ABC ইজিক্যাল টু কি? কোণ ADC। ABC ইজিক্যাল টু কোণ ADC। আবার দেখো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ ABC প্লাস কোণ ADC সমান কত? 180 ডিগ্রি। তাহলে ABC প্লাস ADC সমান কত হবে? 180 ডিগ্রি। আবার দেখো কোণ ADC সমান কি? ABC, তাহলে ABC প্লাস ABC সমান 180 ডিগ্রি। তাহলে ABC প্লাস ABC, তাহলে 2 কোণ ABC সমান 180 ডিগ্রি। তাহলে কোণ ABC সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ABCD একটি আয়তক্ষেত্র। তাহলে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। তাহলে উত্তর হবে একটি বৃত্তস্থ সমান্তরিক আয়তক্ষেত্র, উত্তর হবে আয়তক্ষেত্র। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে V ঘন সেমি, আর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে A বর্গ সেমি, তাহলে উচ্চতা কত হবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে ধরে নেবে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R সেমি আর উচ্চতা A সেমি, তাহলে শঙ্কুর আয়তন কি হবে? আয়তন কি V আছে, তাহলে শঙ্কুর আয়তন V সমান হবে 1/3 পাই স্কয়ার H, 1/3 পাই R স্কয়ার H। আর দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি সূত্র? পাই স্কয়ার পাই R স্কয়ার। এখান থেকে তোমাদের H এর মান নির্ণয় করতে হবে, উচ্চতা H সমান কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো পাই R স্কয়ার ইজিক্যাল টু A, পাই R স্কয়ার ইজিক্যাল টু A। দেখো V সমান 1/3 পাই R স্কয়ার H, পাই R স্কয়ার H এর মান কত? A, তাহলে পাই R স্কয়ার H কত লিখবে? A লিখবে। তাহলে V সমান কত হবে? 1/3 AH। এরপর তোমরা এখান থেকে H সমান কত নির্ণয় করবে? তাহলে দেখো AH এবার কোণাকুণি গুণ করবে, সমান 3V, তাহলে H সমান কত হবে? 3V বাই A, এত সেমি। দেখো শঙ্কুর ব্যাসার্ধ ধরা হয়েছে R সেমি, উচ্চতাকে H সেমি, তাহলে শঙ্কুর আয়তন V সমান কত? 1/3 পাই স্কয়ার H, আর শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল A সমান পাই স্কয়ার H ইকুয়াল টু পাই R স্কয়ার। তাহলে পাই স্কয়ার মান কত? A, তাহলে এখানে মানটা বসিয়ে দিবে। তাহলে V সমান 1/3 পাই স্কয়ার H, পাই স্কয়ার পাই R স্কয়ার মান কত? A, তাহলে এখানে A লিখবে। তাহলে V ইকুয়াল টু 1/3 H, তাহলে H সমান কত হচ্ছে? 3V, তাহলে H সমান 3V বাই A, তাহলে উচ্চতা হচ্ছে H ইকুয়াল টু 3V বাই A সেমি। তার উত্তর হবে উচ্চতা 3V বাই A সেন্টিমিটার। এরপর সত্য অথবা মিথ্যা লেখো। 1 আসল ও বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকবে। এটি সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। দেখো আসল ও বার্ষিক সরল সুদের হার একই থাকলে, অর্থাৎ আসল ও বার্ষিক সুদের হার ধ্রুবক আছে, তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে কিনা দেখতে হবে। দেখো আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কি সূত্র? I সমান হচ্ছে PTR বাই 100। I হচ্ছে মোট সুদ, P হচ্ছে আসল, T হচ্ছে সময়, আর হচ্ছে সরল সুদের হার। দেখো এখানে ধ্রুবক কে আছে? আসল আর বার্ষিক সরল সুদের হার একই, অর্থাৎ ধ্রুবক, তাহলে আসল ও বার্ষিক সরল সুদের হার ধ্রুবক। P আসল P আর R এই দুটো ধ্রুবক আছে, তাহলে I বাই T সমান ধ্রুবক হবে। এখানে PR বাই 100 এটা ধ্রুবক। দেখো
আমরা জানি আই সমান পি টি আর বাই 100। এখানে আসল হচ্ছে পি, সময় টি, সরল সুদের হার আর, আর আয় হচ্ছে মোট সুদ। এখানে আসল অর্থাৎ পি আর বার্ষিক সুদের হার অর্থাৎ আর, তাহলে পি আর আর ধ্রুবক আছে, তাহলে পি আর বাই 100 ধ্রুবক। তাহলে এখানে টিকে একান্তর প্রক্রিয়া নিচে নামিয়ে দেবে, তাহলে আই বাই টি সমান ধ্রুবক। আমরা জানি ভাগফল ধ্রুবক হলে কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে আয়ের সাথে কি সম্পর্ক হবে, আয়ের সাথে টি এর হচ্ছে সরল সম্পর্ক। কি কোশ্চেনে দেওয়া আছে ব্যস্ত অনুপাতে থাকবে, তাহলে এটা মিথ্যা হবে। অ্যান্সার কি হবে, মিথ্যা। এখানে দেখো আসল ও বার্ষিক সরল সুদের হার একই থাকলে অর্থাৎ ধ্রুবক থাকবে, তাহলে আসল ও বার্ষিক সরল সুদের হার ধ্রুবক আছে, তাহলে এখানে আসল মানে পি আর সরল সুদের হার হচ্ছে আর, এই দুটো ধ্রুবক। তাহলে আই বাই টি সমান ধ্রুবক হবে, যেহেতু পি আর বাই 100 এর ধ্রুবক, তাহলে আই বাই টি সমান ধ্রুবক। তাহলে ভাগফল ধ্রুবক হলে আমরা কি জানি হয়, কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে আই ভেরিয়েবল টি, অর্থাৎ মোট সুদ সময়ের সঙ্গে সরল অনুপাতে থাকে, কিন্তু এখানে ব্যস্ত লেখা আছে, তাহলে এটা কি হবে, মিথ্যা। এর পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। দেখো আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটি সত্য হবে, উত্তর হবে সত্য। এরপর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের, প্রথম তোমরা নিরূপক বের করবে। সমীকরণের নিরূপক, দেখো সমীকরণের নিরূপকের সূত্র বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর মান কত, -1, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 1 আর সি হচ্ছে 2, তাহলে কত হবে, -1 স্কোয়ার 1 -8, তাহলে কত হচ্ছে -7। দেখো নিরূপক হচ্ছে -7 লেস দেন 0, নিরূপকটা 0 থেকে ছোট, অর্থাৎ সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। সমীকরণের নিরূপক 0 অথবা প্লাস, অর্থাৎ 0 থেকে বেশি হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হয়। এক্ষেত্রে সমীকরণের নিরূপক -7 অর্থাৎ 0 থেকে ছোট হচ্ছে, সেই জন্য বীজদ্বয় কী হবে, বাস্তব নয়। তাহলে অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। অ্যান্সার কি হবে, অ্যান্সার মিথ্যা। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। প্রথমে তোমরা সমীকরণটি নিরূপক নির্ণয় করো। নিরূপক কি সূত্র, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে সমীকরণ নিরূপক কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি এর মান -1, তাহলে -1 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর মান 1 লিখবে, আর সি হচ্ছে 2, এটা কত হচ্ছে -7, -7 0 থেকে ছোট। আমরা জানি সমীকরণ নিরূপক 0 অথবা 0 থেকে বেশি অর্থাৎ ধনাত্মক মান হলে বীজদ্বয় বাস্তব হয়। এক্ষেত্রে নিরূপক -7 আর 0 থেকে ছোট, তাহলে বীজদ্বয় বাস্তব হবে না, তাহলে উত্তর হবে মিথ্যা। এর পরের কোশ্চেন, √75 এবং √147 সদিশকরণী, এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। দেখো √75 এটা তোমরা ভেঙে দেবে, কত হবে, 5 গুণিত 5 গুণিত 3, তাহলে কত হবে, দুটো 5-এর একটা 5 বাইরে বেরিয়ে যাবে, কত হবে 5√3। আর √147 ভেঙে দেবে, √147 কত হবে, এটা 3 গুণিত 7 গুণিত 7, দুটো 7-এর একটা 7 বাইরে বেরোবে, কত হবে 7√3। দেখো 5√3 আর 7√3 দুটো হচ্ছে শুদ্ধকরণী, এই দুটি একই করণীর মূল সংখ্যার গুণফল। 5√3 আর 7√3 দুটোই একই করণী, অর্থাৎ √3 মূলদ গুণিতক, 5√3 আর 7√3 দুটো একই করণীর, √3 আর √3 একই করণীর মূলদ গুণিতক, সেই জন্য কি হচ্ছে, দুটো সদৃশ করণী হবে। তাহলে এটা কি হবে, দুটোই সদৃশ করণী, তাহলে এটা সত্য হবে, তার অ্যান্সার হবে সত্য। দেখো √75 আর √147 সদৃশ করণী, √75 ভেঙে দেবে, 5 গুণিত 5 গুণিত 3, এটা 5√3 আর এটা হচ্ছে 7√3। এখানে 5√3 আর 7√3 দুটোই একই করণীর মূলদ গুণিতক,
দেখো 5√3 আর 7√3 দুটো একই করণী, এখানে √3 আছে, এখানে √3, একই করণীর মূলদ গুণিতক। আমরা জানি একই করণীর মূলদ গুণিতক কি হয়? সদিশ করণী। তাহলে √75 আর √147 কি হবে? সদিশ করণী। এরপর যে কোনো দুটি সদিশ চিত্র সর্বদা সর্বসম, এটি মিথ্যা। এখানে দেখো দুটো ত্রিভুজ দেখানো হয়েছে, একটা এবিসি ত্রিভুজ আর একটা ডিইএফ। এই দুটো ত্রিভুজ সদৃশ, অর্থাৎ ইহাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে ইহাদের অনুরূপ বাহুগুলি কি হবে? সমানুপাতি। এবি ইজ টু ডি ইজিক্যাল টু বিসি ইজ টু ইএফ ইজিক্যাল টু এসি ইজ টু ডিএফ হবে। অর্থাৎ ইহাদের বাহুগুলির মান সমান না হলেও সদৃশ হবে, বাহুগুলি সমানুপাতি হলেই ত্রিভুজ দুটো কি হয়? সদৃশ। দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান হওয়া প্রয়োজন, কিন্তু দুটো ত্রিভুজ সদৃশ হলে বাহুগুলির দৈর্ঘ্য সমান না হলেও চলে, বাহুগুলি সমানুপাতি হলেই চলে। সেই জন্য দুটো সদৃশ চিত্র সর্বদা সর্বসম হবে না, এটা মিথ্যা। এরপর দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে তোমরা ধরে নেবে, ধরি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। তাহলে অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে ধরে নেবে R1 একক এবং R2 একক। এখানে দেওয়া আছে অর্ধগোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। তাহলে প্রশ্ন অনুসারে R1 ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 3πr1 এর স্কয়ার হবে, 3πr1 স্কয়ার। দ্বিতীয় অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 3πr2 স্কয়ার। এটা কত দেওয়া আছে? 4:9। তাহলে 4/9 লিখবে, 4/9। এখানে দেখো 3π কেটে যাবে, তাহলে R1 স্কয়ার বাই R2 স্কয়ার কত হচ্ছে? 4/9। এখান থেকে তোমরা R1/R2 নির্ণয় করবে, কত হবে? রুট হয়ে যাবে 4/9। তাহলে অতএব R1:R2 কত হচ্ছে? 2:3। তাহলে অর্ধগোলক দুটির ব্যাসার্ধের অনুপাত কত? 2:3। এখানে দেওয়া আছে 2:3, তাহলে উত্তর কি হবে? এটা সত্য, উত্তর হবে সত্য।